মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌদি হিসেবে এমনি কেমন কেমন কড়া, খুব স্ট্রিক্ট? কড়া তো একদমই না, কড়া হচ্ছে আমার দাদার সঙ্গে মাঝে মাঝে হয়। ও মাঝে মাঝে দেখতো ওই ফেসবুকে ছবিটা তুলে দেওয়ার জন্য যে আমি জিম করি, তাছাড়া ও জিমে যাওয়ার লোক নয়। জয়িতা, কেমন কাটছে দিন আগে বলো? কাজ করছি দিদি, আর তার সাথে সাথে বেসিক্যালি সংসার তো আমাকে সামলাতে হয়ই না, কারণ আমার তো মনেই হয় না যে আমি একটা বিয়ে করেছি, আমি তো অন্য বাড়িতে এসে থাকছি। কারণ এরকম হয়েছে যে আমার মা থাকতো টলিগঞ্জ, আমার বিয়ে হয়েছে বেলঘরিয়া, তো আমি মাকে নিয়ে চলে এসেছি এবং 4-5টা বাড়ির পরে একটা ফ্ল্যাট নিয়ে ওখানে মা আছে। হ্যাঁ, তো কাছাকাছি আছে, কাছাকাছি আছি। কিন্তু আমি আমার 10 মাস হয়েছে বিয়ে হয়েছে, আমি 2 দিন গেছি আমার বাড়িতে। এরকম হয় আর কি, মানে এত ভালোবাসা পাচ্ছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। 2 মাস আগে আমি ছিলাম 140 কিলো, তো ওরা দুজন মিলিয়ে আমাকে ইন্সপায়ার করে 2 মাসে আমি 22 কিলো কমিয়েছি। 22 কিলো কমিয়েছি। ভেরি গুড। হ্যাঁ, মানে এখন ওয়েট লস জার্নিতেই আছে, আর ওর টার্গেট হচ্ছে মানে আমি 90 করব। মানে ডক্টর বলে দিয়েছিল যে এবার যদি তুমি কিছু না করো, 140 তো হাঁটুর উপরে খুব চাপ পড়ছে, তো তুমি মানে নিয়ারলি ডেথের দিকেই যাবে আর কি। তো সেই জায়গা থেকে আমরা খুব ট্রাই করে চেষ্টা করে যে না, তোকে ওয়েট লস মানে তো করতেই হবে। আমি যদি ওর সামনে চাউমিনও খাই, ও এখন বলে আমি খা না একটু, না না আমি খাবো না, আমাকে তো 90 করতে হবে, আমি খাবো না। মানে এতটাই ও দৃঢ় হয়ে গেছে, আর 20 কিলোস কমিয়ে তো আরো বেশি মানে ও মজা পেয়ে গেছে আর কি। তাহলে জয়িতা এসে তোমাকে কতটা ইন্সপায়ার করেছে? ওরা না থাকলে আমি লিটারালি আমি এখন বিছানার উপর পড়ে থাকতাম। বৌদি হিসেবে এমনি কেমন কেমন কড়া, খুব স্ট্রিক্ট? কড়া তো একদমই না, কড়া হচ্ছে আমার দাদার সঙ্গে মাঝে মাঝে হয়। তাই না? কে বেশি করে, জয়িতা? জয়িতার রূপটা বেরিয়ে আসে। তোমার ভয় নেই, তুমি ভয় পেও না। বাড়ি ফিরতে হবে আমাকে। না না, রিয়াজকে আমরা কিন্তু অনেকদিন আগে থেকে চিনি, কারণ সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার এবং সেখান থেকে এখন অ্যাক্টর। কোনটা বেশি পছন্দ, মিলিয়নস অফ ভিউয়ার্স নাকি মিলিয়নস অফ ফলোয়ার্স? আমার কাছে এটা ইম্পর্টেন্ট যে যেটাই করি না কেন মানুষের মনে পৌঁছানো, এটা আমার কাছে ম্যাটার করে। তো আমার দুটো করতেই ভালো লাগে, দুটো দু রকমের মজা আছে, দু রকমের শান্তি আছে। সেটা কি এখন একদমই করো না? যখন সিরিয়াল করি, মেগা করি, তখন একটু ব্লগিং ব্যাপারটা একটু কমে যায়, সময় হয়ে ওঠে না। আবার যখন গ্যাপ পাই তখন তুমি কি নিয়ে ব্লগিং করতে চাও বা করতে ভালোবাসো? আমার বাড়িতেই কন্টেন্ট আছে, আমার বৌদি, আমাদের একটা পুচকি, তো সবাইকে নিয়ে, আর ঘুরতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, তো ফুড ব্লগিং সবকিছু নিয়েই আমার ব্লগিংটা হয়। আমরা এবার চেরাপুঞ্জি থেকে সাইট সিইং করতে যাব ডাউকির দিকে। জানলা থেকে মুখ বাড়িয়েছিলাম, আমার পুরো চুল সব ভিজে গেছে, মানে এতটাই মেঘ। তো অভিনয়টা কিভাবে আসা হলো? এই যে মানুষের কাছ থেকে ভালোবাসা পাচ্ছিলাম, তো একটা ভিউ বা একটা ফলোয়ার্সও বাড়ছিল, তো সেখান থেকে পরিচিতিও বাড়ছিল। তো তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে কল আসে মেগার জন্য। তো প্রথমে তো আমি ভীষণ মানে ভাবিও নি যে আমি কোনোদিনও ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করব। তো আমার প্রথম প্রজেক্ট করতে করতেই আমার কাজ শেখা, আর এখানে যে দাঁড়িয়ে আছি আমি আজকে, সেটা সবটাই আমি এটুকু বলবো যে মানুষের ভালোবাসা না থাকলে কোনোদিনও সেটা সম্ভব হতো না। তো সব কিছু ওদের জন্য, ওদের থেকেই পাওয়া। তুমি ব্লগিং করো, তাছাড়া তুমি এখন সিরিয়ালে করছো কাজ, সবাই তোমাকে জানো, তোমার অভিনয় সবাই ভালোবাসছে, কিন্তু সবকিছুর একটা স্ট্রাগল পিরিয়ড থাকে, প্রচুর লড়াই থাকে, তোমারও নিশ্চয়ই ছিল। আমার বলতে গেলে সত্যি কথা, স্ট্রাগল শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে আসার পরে। আমাকে শিখতে হবে তাড়াতাড়ি কাজটা, যাতে বাকি যে 5 জন মানুষ আমার সঙ্গে কোঅ্যাক্টর আছে, তারা এত দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে, এত ভালো কাজ করছে, তাদের সঙ্গে যাতে আমি খাপ খাওয়াতে পারি, সেটাই ছিল আমার কাছে একটা চ্যালেঞ্জ। তো প্রথমে মা একটু না করছিল শুধুমাত্র এই কলকাতা এসে থাকতে হবে বলে, তো পরে মনে হলো যে না, এটাই যদিও এগোতে চাই ভাবে। এখান থেকে মংরাট আমার ড্রাইভ করে যেতে 1.5 ঘন্টা সময়। আচ্ছা প্রীতি, বেবি কতটুকু হলো? ও মা, ওরে বাবা রে, কার কাছে ছেড়ে এলি তুই? মায়ের কাছে। মা ও আসবে বলে, অ্যাকচুয়ালি ওর সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু ও আমার ভীষণ কাছের, ও আমার ভাই। আমার দাদার আসার কথা ছিল, কিন্তু ও তোমার এত বড় ফ্যান, ও তোমার জন্য এতটাই পাগল যে দাদা নিজেকে বলিদান দিয়েছে। ওর বউ ভোরবেলা 5টায় আমাকে আজকে ফোন করে বলছে, দিদি আমার সাথে যখন প্রেম করেছিল তখন তো এরকম রাত জাগতে দেখিনি, ও এভাবে কেন রাত জাগছে? সৈকতের সাথে পরিচয় কিভাবে হয়েছিল? অ্যাকচুয়ালি আমার দাদার নিজস্ব জিম আছে, তো ওই জিমে আসতো। তুই তো সেখানে যেতিস না, তো তুই ওকে দেখলি করতে? মাঝে মাঝে আসতো দিদি, ও জিমে যেত? মাঝে মাঝে আসতো। প্রতিদিন ওকে দেখে মনে হয়নি ও জিম করে। আমাকে বললে, আমি ওকে বললাম ট্রেডমিলে একটু যদি হাঁটো, দেখতাম ট্রেডমিলে বসে বসে ফোন ঘাটছে। ও মাঝে মাঝে দেখতো ওই ফেসবুকে ছবিটা তুলে দেওয়ার জন্য যে আমি জিম করি, তাছাড়া ও জিমে যাওয়ার লোক নয়। ভীষণ ভালো রান্না করে। ও আজকাল ছেলেরা এক্সপার্ট হয়ে যাচ্ছে।
আমার বরটা পাচ্ছে না কেন গো? ও কিছু পারে, ওকে ঢেঁড়স বলো, ওইটা কোনো রান্না করতে পারে না। দিদি হচ্ছে আনন্দ করতে ভীষণ ভালোবাসে, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে দিদি খুব ভালোবাসে। এবার মাইনাস পয়েন্ট গুলো বলো, তোমাকে এই। তোমাকে যা যাও শিখিয়ে নিয়ে এসছে সৈকত। মাইনাস পয়েন্ট কিছু নেই, এমনি রাগ নেই, আমি তো শুনেছি ওর খুব রাগ, ওর বর আমাকে দেখায় না। রাগ আমার নেই গো, মানে আমার ক্ষতি করতে আসলে তাহলে তুমিও তুই পাল্টা পুড়ে, তুই আলছে। একদম আমি করে নি। এই দেখো আমি এই যে এখন ফ্ল্যাটটায় আছি, বিশ্বাস করো সব তো আমি নিজে করি। ইভেন আমার বাচ্চা হওয়ার পরে যে 2.5 মাস আমি কোনো নানি রাখিনি, সারা রাত আমি জেগেছি এবং আমি কেন কি চেয়েছিলাম যে এই জিনিসটা, এই সুযোগটা আমি আর পাবো না। এক্স্যাক্টলি। তো আমার সন্তানকে আমি নিজে হাতে বড় করব। রাহুলের মধ্যে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি? রাহুল বাবা হিসেবে অসাধারণ। যেরকম রাহুলের বাবা রাহুল অন্তপ্রাণ, সেরকম রাহুলকে দেখলাম সন্তান অন্ত ও প্রাণ। মানে রাহুলকে একটা চেঞ্জ ওর মেয়ের জন্য। কেন কি আমি কোনো ছেলেকে এইভাবেও রাত জাগতে দেখিনি। বিশেষ করে রাহুল লম্বা চড়া একটা ছেলে, হাতে যখন দুধের বোতলটা নিয়ে আসে দুধ গুলিয়ে, ওটা আমার দেখতে খুব ভালো লাগে। কি নাম রাখা হয়েছে মেয়েকে? ওর নাম আয়রা আর যার নাম কিটি। তাসনিম, কেমন আছো দিদি তুমি? আমি খুব ভালো আছি। তাসনিম তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি একদম। ওকে, নিজের বোন? না, মাসির মেয়ে। ওকে, তুমি সিঙ্গেল চাইল্ড? না, আমার ভাই আছে। তা তোমরা কি চিত্তরঞ্জনের মানুষ? আমি চিত্তরঞ্জনের মানুষ, ও শিউরিতে। তোমার ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে ওঠে, মানে দেখা সাক্ষাৎ যেরকম হয় আর কি? হ্যাঁ হ্যাঁ, এমনি তো এখন তো খুব প্রায় যাওয়া আসা হয়েই থাকে। ওকে। আমাদের বাড়ি যখন যাই, আমার মা খুব রান্না করতে ভালোবাসে আর রান্নার খাওয়াতে ভালোবাসে। তো দাদা চলে যাবে, ওখানে খাওয়া দাওয়া করবে, বসবে, মজা করবে, লুডো খেলবে, কোথাও বাইরে বেরোলাম, ঘুরতে গেলাম। আমাদের পাশে তিলপাড়া বলে একটা জায়গা আছে, ও জামা প্যান্ট খুলে গেঞ্জি পরে চলে গেল সুইমিং করতে। মানে ঠান্ডার দিন সুইমিং করতে চলে গেল, ওখানে জলে ভেসে আছে, কুমিরের মতো ভাসছে। আবার ছোটতে মানে পড়াশোনার দিকে অতটা বেশি মন ছিল না, ছোট থেকে খেলতে ভালোবাসতো আর এদিকে একটু সিনেমার লাইনে আসার চেষ্টা। ও ছোট থেকেই একটা লুকসের জন্য। চিত্তরঞ্জনের পাশেই অজয় নদী ছিল, তো রবীন্দ্র জয়ন্তী ছিল। তো রবীন্দ্র জয়ন্তীতে 2টোর সময় স্কুল ছুটি, আমি রীতিমতো 3 বন্ধুকে নিয়ে গিয়ে নদীতে স্নান করছি। আরামসে স্নান করছি, স্নান টান করে ঠিক বিকেল 4:45 যখন বাজে, উঠে আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে আমি যখন যাচ্ছি, ঢুকছি, তখন দেখছি বাড়ির সামনে লোক জমে আছে। আমি তো জাস্ট এরকম নাটক করে কি হয়েছে যাই, আমি সাইকেল থেকে নামতে না নামতেই বাবা পাড়ার সবার সামনে স্টার্ট, মার খাওয়া স্টার্ট। আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে, কেন মার করছে। কেন আমার ঠাকুমা মারা গেছে সেদিন, ঠাকুমা মারা গেছে, দেশের বাড়ি যেতে হবে। বাবা 2টো থেকে একদম মানে খুঁজেছে, সব খুঁজে পাইনি, সবার সামনে মার। মানে ওই আর কি ইনসিডেন্ট, এরকম তো অনেক ইনসিডেন্ট আছে। মানে আমি ছোট থেকে বাবার কাছে যা মার খেয়েছি এরকম মনে হয় খুব কম ছেলে আছে। এবং খুব বদমাশি, সত্যিই বলছি, করেছে। এই বদমাশি এখনো ইন্ডাস্ট্রিতে কেউ জানে না, কেউ দেখেও নি। এখানে তো তুমি এখন সাংঘাতিক একটা গুড বয় ইমেজ নিয়ে। না, অ্যাকচুয়ালি না, আমি ফিল্টার করে মিশতে পারি না। আমার প্রবলেম হলো, আমি যদি আমার ভালো লাগলো তো ঠিক আছে। দুটো জিনিস আছে, না আমি মিশবো নাই মিশবো না। একবার যদি মিশতে শুরু করি, আমি যে কোনো কারোর সাথে মিশতে শুরু করি, আমি কিন্তু পুরোটাই মিশবো। এই অর্ধেক আমি মিশে, অর্ধেক আমি ভেবে চিন্তা কথা বলতে পারবো না। আমি পুরো নিজের সবকিছু বলে দেবো, ওর সবকিছু শুনবো। আর ও কিছু যদি না বলে, তাহলে সেটা আমি যদি সে বলে নাহলে আমি অভিমান করবো, আমি ওখানে মেশা বন্ধ করে দেবো। তো তাই জন্য একটু এই আছে। দাদাগিরি ফলায়? হ্যাঁ, দাদাগিরি ফলায়, সাপোর্টও করে, সবই, মানে বকে না। একদম। খুব ভালো থেকো তোমরা, আরফিন, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।